বৃষ্টি মাথায় রাজধানীতে শিক্ষার্থী পেশাজীবীদের বিক্ষোভ। উত্তরায় বিক্ষোভকারী ছাত্রলীগ পুলিশ সংঘর্ষ। হত্যাকাণ্ডের বিচার ও আটককৃতদের দ্রুত মুক্তি দাবি। আমরা কি করে দিতে পারি? আমরা আপনাদের সন্তানের মতো আমাদের ভাইদের বুকে আর গুলি চালাবেন না। ছাত্ররা যতবার রাস্তায় নেমেছে আমাদের দাবি কখনো অপূরণীয় ছিল না। বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায়? আমার ছাত্র ছাত্রীরা, আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? আমার মা আসছে আমার নিশ্চয়তার জন্য, আমি আসছে আমার বাচ্চার নিশ্চয়তার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সহিংসতার ঘটনায় সারা দেশে গ্রেফতার 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন 35 ছাত্র। মামলা থেকে অব্যাহতি দাবি স্বজনদের। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়, তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টা একটি মহল, বললেন ওবায়দুল কাদের। তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস। সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বললেন, যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। এদিকে জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। 9 দফা দাবিতে স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শাহবাগ ও সায়েন্স ল্যাব ঘুরে বিস্তারিত জানিয়েছেন রাইদুল ইসলাম শুভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে জুম্মার নামাজের পর থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং এর পার্শ্ববর্তী যে সকল কলেজগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু জড়ো হওয়া শুরু করে। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত কিন্তু সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করেন এবং দফায় দফায় স্লোগান দেন। তাদের যে দাবি, সে দাবিগুলো আসলে তুলে ধরেন। পাশাপাশি গ্রেফতারকৃতদের যেন ছেড়ে দেওয়া হয়, সেই বিষয়টি বারবার তাদের দাবিতে উঠে এসেছিল এবং সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করার পরে কিন্তু তাদের যেই মিছিলটি আর কি, সেটি শাহবাগের দিকে অগ্রসর হতে থাকে এবং শাহবাগে গিয়ে তাদের সকলে মিলে গণ মিছিলটি সেখানে গিয়ে প্রায় দীর্ঘ 1 ঘন্টা অবস্থান করে। তারা বারবার করে একটি কথাই বলছিলেন যে তাদের যে দাবিটি রয়েছে, সেই দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না। 9 দফার 1 দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমাদের আন্দোলন চলছেই চলবে, এই আন্দোলন কখনো বন্ধ হবে না। পুলিশ ভাইদেরকে বলবো, আশা করবো আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সায়েন্স ল্যাব এবং শাহবাগ এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। এক কথায় বলতে চাই, দুপুরের পর থেকে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেটি তারা শান্তিপূর্ণভাবেই পালন করেছেন, তাদের দাবিগুলো বারবার করে উত্থাপন করেছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে এই শাহবাগ থেকে সবশেষ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। উত্তরার পরিস্থিতি জানাচ্ছেন তাজওয়ার মাহমুদ। ঘটনার 2-3 ঘন্টা পর দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর উপস্থিতি হয়েছে এবং সাজোয়া যান নিয়ে সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত হওয়ার পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এখন কোনো ধরনের গোলযোগ এখানে নেই। উত্তরা থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংহতি জানিয়ে জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় গণগ্রেফতার বন্ধ, সব হত্যাকাণ্ডের বিচার সহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়াও শিক্ষার্থী জনতার দ্রোহ যাত্রা নামে বিক্ষোভ মিছিল বের করে সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আর বিভিন্ন দাবির স্লোগানে উত্তাল রাজপথ। মিছিলে মিছিলে ছুটির দিনে মুখর অলিগলি। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র জনতা। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ নিহতের ঘটনায় বিক্ষোভ স্লোগান দেন মুসল্লিরা। মিছিলটি পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। আবারও একই পথ দিয়ে প্রেসক্লাবে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সব হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ নানা দাবি তুলে ধরেন সাধারণ মানুষ। নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান খনন করেছে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই যে নিরীহ মানুষ তারা যে আজকে মারা গেল, এই দায়ভার কে নিবে? যাদেরকে মনে করেন মেস থেকে ধরে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধরে নেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে তাদের মুক্তি। এদিকে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে জড়ো হন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে দ্রোহযাত্রা নামে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি প্রেসক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। ধরপাকড়, হামলা মামলা বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কারফিউ প্রত্যাহার, সমস্ত ধরনের নিপীড়ন, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ নানা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। যেই সন্তানকে আমি কখনো এসির নিচে থেকে বের করি না, আজকে সেই সন্তানকে নিয়ে আমি রাজপথে এসেছি। আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমরা এর সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। আমার মা আসছে আমার নিশ্চয়তার জন্য, আমি আসছে আমার বাচ্চার নিশ্চয়তার জন্য। শুধু কোটা না, এখন দেশটাকে সংস্কার করতে হবে। প্রশাসন দিক থেকে সব দিক থেকে দেশটাকে সংস্কার করতে হবে। জাতিসংঘের অধীনে আমরা সুষ্ঠু তদন্ত চাই। এর আগে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের মাগফিরাত কামনা করে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোনাজাত করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও সারা দেশের আদালত থেকে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। রাতে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পায় ৩৫ জন শিক্ষার্থী। শুধু জামিন নয়, কোমলমতি শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি স্বজনদের। কিছুক্ষণ পরপর ঝুম বৃষ্টি, কাকভেজা হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ছলছল চোখে অপেক্ষা। ব্যক্তিভেদে সম্পর্ক আলাদা, কারো সন্তান, কারো ভাই, তবে সবার চাওয়া একটাই, মুক্তি। কোটা আন্দোলনে ভর করে নাশকতা করেছে একটি মহল। রাষ্ট্রীয় সম্পদে হামলা, জানমালের ক্ষতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরাও। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছিল ৪২ জনকে। তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে জামিন দিয়েছেন আদালত। ও কোনো রাজনীতির সাথে জড়িত না। ফোনে কিছু আন্দোলনের ভিডিও পায়, এই ভিডিও পাওয়ার কারণে ওরে থানায় নিয়ে যায়। বরাত দিয়ে যাইতে ছিল, তারপরে মোবাইল চেক করছে, চেক করার পরে উনি ধরে নিয়ে গেছে। শঙ্কার মেঘ বারবার ঘনীভূত হয়েছে বাবা মায়ের মনে, তবে বিশ্বাস ছিল জামিন হবেই। কোমলমতি শিক্ষার্থীদের আগামী জীবনের কথা চিন্তা করে মামলা থেকে অব্যাহতির দাবি তাদের। ওষুধ আনতে গেছে, ওষুধ আনতে যা ঘুরে ব্যাক করে আসার সময় ওর পিছন থেকে বুলেট লাগিয়া সামন্দা বেরিয়ে গেছে। বাসার থেকে ওরে রাত্রে 3:30টার দিকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। বাসার থেকে ধরে নিয়ে যাবে, আমার সন্তানের মোবাইল চেক করবে, ওরও তো একটা ব্যক্তিগত আছে, তাই না? শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের জামিন শুনানি হয়। চলমান আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা সাপেক্ষে জামিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী। ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং উনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন। শুনানি শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ১,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া এবং গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেছেন। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও
প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেয়ার পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। ফেনীতে ভাঙা বাঁধ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকছে লোকালয়ে। পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। বাঁধ ভেঙে ফুলগাজী বাজার সহ 35টি গ্রাম তলিয়েছে। এক মাসের ব্যবধানে আবারও পানিবন্দী হয়ে পড়েছেন 5,000-এর বেশি পরিবার। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বাঁধের কয়েকটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে বন্যার। গতকাল থেকে পানি বাড়তে শুরু করলো। মূলত শুক্রবার দুপুরের পর থেকেই পানি চূড়ান্ত পর্যায়ে বৃদ্ধি পায় এবং সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে বাঁধ ভেঙে এবং বাঁধের বিভিন্ন অংশে টপকে লোকালয়ে পানি ঢুকে ফুলগাজী বাজারের কয়েকশো দোকান পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছে, প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। তারা চান এর স্থায়ী সমাধান। এই পানি এলাকায় ক্ষতি হয়েছে আমাদের প্রতিষ্ঠান, মসজিদ আর আমাদের সমাজের কয়েক গ্রাম। 30 বছরও আমরা এরকম পানি দেখিনি, এখন যে পানি উঠছে। বন্যা পরিস্থিতি দেখতে এসে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করবো, ঝোপঝাড় কেটে কিছু করা যায় কিনা। আগামী 6-7 মাসের মধ্যে টোটাল কাজটা আমরা চালু করার করব। স্থানীয়দের দাবি, বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে কাজ করছে না। পানিগুলো এসে এসব বাঁশের জাট বা গাছের সাথে বাধা খেয়ে বিভিন্ন দিয়ে ভাঙন সৃষ্টি হয়। ড্রেজিং করে নদীটা একটু বড় করে দিলে আমাদের স্থায়ী সমাধান হবে। 400 ফুট হোক 500 ফুট বাউন্ডারি যদি উঠে দেয়, তাহলে আমাদের মসজিদটা, গ্রামগুলা, মানুষগুলা অনেকটা ক্ষয়ক্ষতি কিন্তু হবে না। কাজে কোনো গাফিলতি ছিল না, ঠিকমতো মেরামত করা হয়েছে। সামনে একটা মুহুরী করে বড় প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ করলে আশা করি এটা সমাধান হবে। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলা প্রশাসন বলছে, প্রায় এই দুটি উপজেলার 30টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর আগেও গত 1 জুলাই বন্যার কবলে পড়তে হয়েছিল। যে 12টি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য 150 মিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এই 150 মিটার মেরামতে ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সবজি বাজারে কিছুটা কমলেও স্বস্তি ফিরছে না পেঁয়াজ ও আলুর দামে। অন্যদিকে উত্তরের চালের মোকামের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। সব ধরনের চালের কেজিতে বেড়েছে অন্তত 3 টাকা। ছুটির দিনে রাজধানীর কারণ বাজার। বৈরী আবহাওয়ার মধ্যেও পণ্য সরবরাহে প্রভাব পড়েনি সবজি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার বিপরীতে নেই সবজির সংকট। পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবে বাড়তি কাঁচামরিচের ঝাল। স্বস্তি নেই গাজর ও শসার দামে। ভালো মানের সবজি গরিবরা খেতে পারবে না। ঝিঙ্গা 40-50, চিচিঙ্গা 40-50, সবজির দাম কম আছে। এদিকে পেঁয়াজের ঝাঁজ আটকে আছে 110 টাকায়। আলুর জন্য গুনতে হবে 60 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতারা। জনসাধারণের আয়ত্তের নাগালের একটু বাইরেই আছে মনে হচ্ছে। আলু পেঁয়াজের বাজারে, পাইকারি বাজারে দাম কমে নাই। 1 বছর আগে যে ছোট চিংড়ি কেজি 300 টাকায় বিক্রি হয়েছে, এখন দাম চড়তে ঠেকেছে 600 টাকায়। 1.5 কেজি ওজনের রুই ও কাতলের জন্য গুনতে হবে 350 টাকা। তবে তেলাপিয়ার পাঙ্গাসে 20 টাকা কমে ঘুরপাক খাচ্ছে 200 ঘরে। যে কোনো মাছের দাম কেজিতে 50 টাকা 20 টাকা কম। এদিকে ঊর্ধ্বমুখী ধারায় মাসের ব্যবধানে পাইজাম ও বিয়ার 28 চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা। বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকায়, আর মিনিকেট 68 থেকে 70 টাকায়। মিনিট আগে কিনতে আপনার 62-63, মিনিট কিলো লাগে আপনার
68-70 টাকা। চালের দাম যদি এবার বাড়ে তো মানুষের জন্য কষ্ট হবে। সিন্ডিকেট করে দাম বাড়ালেও বাজারে কোনো সংকট নেই বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। এত প্রতিবন্ধকতার পরেও কিন্তু বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পারছি। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে পেঁয়াজ আমদানি করবে সরকার। এছাড়া শুক্র ও শনিবারও চালু থাকবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কাতারে দাফন সম্পন্ন হলো হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার। স্থানীয় সময় শুক্রবার রাজধানী দোহার লুসাইল শহরে সমাধিস্থ হলেন প্রভাবশালী এই নেতা। হামাসের রাজনৈতিক শাখার অন্য সদস্যদের পাশাপাশি দোহাতেই থাকতেন হানিয়া। দাফনের আগে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার জানাজা। আর এতে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, হামাসের জ্যেষ্ঠ নেতা, হানিয়া নিজ পরিবারের সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্যে জানাজার নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান ভক্তরা। এছাড়াও ইসমাইল হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।